গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত ক্লাসে যে পৃথিবীর অন্দরমহল ওই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তাই তো? আচ্ছা, সেখানে আমরা কি জেনেছিলাম? সেখানে আমরা জেনেছিলাম ম্যাগমা, লাভা সম্পর্কে। এছাড়া উষ্ণ প্রস্রবণ, তারপরে ভূতাপ শক্তি, এরপর পৃথিবীর ঘনত্ব এবং ভূমিকম্প তরঙ্গ সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জেনেছিলাম, তাই তো? আচ্ছা, আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা এই পৃথিবীর অন্দরমহলের যে বাদবাকি অংশটা, সেই অংশটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা ভূ অভ্যন্তরের যে স্তরবিন্যাস, সেই স্তরবিন্যাস সম্পর্কে বিস্তারিত জানব। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। আচ্ছা, বলো তো, পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি? ভেরি গুড, রবিনসন দ্বীপ, তাই তো? যার গভীরতা 3 থেকে 4 কিমি, তাই তো? আচ্ছা, এবার বলো তো, পৃথিবীর ব্যাসার্ধ কত? বাহ, খুব ভালো বলেছো। পৃথিবীর ব্যাসার্ধ হলো 6370 কিলোমিটার, তাই না? আচ্ছা, এবার বলো তো, ম্যাগমা কি? ভেরি গুড। ভূগর্ভের মধ্যে যে পদার্থগুলো অত্যন্ত চাপে এবং তাপে গলিত অবস্থায়, উত্তপ্ত অবস্থায় থাকে ভূ অভ্যন্তরের মধ্যে, তাকে আমরা বলি ম্যাগমা, তাই না? আচ্ছা, এই ম্যাগমা যখন ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ফাঁকা স্থান দিয়ে যখন বাইরে, পৃথিবীর বাইরে বেরিয়ে আসে, তখন কিন্তু সেটাকে আমরা বলি লাভা। এই লাভা সম্পর্কে আমরা জেনেছিলাম, তাই না? আচ্ছা, এবার আমাকে বলো যে উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায়? ভেরি গুড, উষ্ণ প্রস্রবণ লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে, তাই তো? ভূমির তলা থেকে ফুটন্ত জল কিন্তু অটোমেটিক পৃথিবীর বাইরে বেরিয়ে আসছে, তাই তো? এটাই উষ্ণ প্রস্রবণ। আচ্ছা, এবারে বলো আমাকে যে ভূতাপ শক্তি সব থেকে বেশি ব্যবহার করে কোন দেশ বিদ্যুৎ উৎপাদন করছে? ভেরি গুড, আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন করছে। ঠিক আছে, তোমরা আশা করি পড়াগুলো করেছো, তাই উত্তর বলতে পারছো, খুব ভালো। আরেকটা প্রশ্নের উত্তর দাও তো আমাকে, যে পৃথিবীর বা ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? বাহ, 2.3 থেকে 3.3 গ্রাম ঘনসেমি, তাই তো? আচ্ছা, খুব ভালো, তোমরা নিশ্চয়ই তাহলে পড়াশোনা করেছো। আজকে স্টুডেন্ট, আমরা এই পৃথিবীর অন্দরমহলের যে বাদবাকি অংশটা, অর্থাৎ পৃথিবীর যে স্তরবিন্যাস, ভূ অভ্যন্তরের যে স্তরবিন্যাস, সেই স্তরবিন্যাস সম্পর্কে জানবো। আমরা সেখানে ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই যে 3টা ভাগ, এই 3টা ভাগ নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে ক্লাস, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। পৃথিবীর অন্দরমহল। দেখো স্টুডেন্ট, বর্তমানে কিন্তু পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি খুব সাহায্য করছে। এছাড়া আর কি, ভূমিকম্প তরঙ্গ ছাড়াও যে আগ্নেয়গিরির মুখ থেকে যে লাভা বের হয়, তোমরা সকলেই জানো আগ্নেয়গিরির মুখ থেকে কি লাভা বের হয় তো। এই লাভা পর্যবেক্ষণ করে কিন্তু বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর ভাগকে 3টি স্তরে ভাগ করেছে। তোমরা সকলেই জানো যে পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু 6370 কিলোমিটার। এত গভীরে কিন্তু মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। তার কারণ কি, পৃথিবীর ভূমধ্যরের নিচে কিন্তু, পৃথিবীর উপরিভাগটা ঠান্ডা হলেও এর নিচে কিন্তু এখনো উত্তপ্ত এবং গরম রয়েছে। ঠিক যেমন আমরা পৃথিবীর উপরে বসবাস করি এবং সূর্যের কাছাকাছি যেতে পারি না, কারণ প্রচন্ড তার রোদের তাপ, পুড়ে যাবে সবাই, তাই না? তাই যেরকম সূর্যের কাছে আমরা যেতে পারি না, ঠিক পৃথিবীর কেন্দ্রেও কিন্তু আমরা যেতে পারি না প্রচন্ড তাপের জন্য। তাহলে এই পৃথিবীর কেন্দ্রের যে বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানলাম কি করে? এটা তো প্রশ্ন আসতেই পারে আমাদের মনের মধ্যে, তাই তো? দেখো, এই যে বললাম এক্ষুনি,
ভূমিকম্প তরঙ্গ এবং এই যে আগ্নেয়গিরির মুখ থেকে যে লাভা বেরিয়ে আসছে না, সেই লাভাকে পর্যবেক্ষণ করেই কিন্তু বিজ্ঞানীরা এই ভূপৃষ্ঠকে বা এই ভূ অভ্যন্তর ভাগকে কিন্তু তিনটি ভাগে ভাগ করেছে। দেখো তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে এটি পৃথিবী, তাই তো? আর এটা কিন্তু পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্র থেকে পৃথিবীর ভূপৃষ্ঠে অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি তার দূরত্ব কত? ৬,০০০ কত ৩৭০ কিলোমিটার না, তাই তো? এটা কিন্তু হলো পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, আর যদি ব্যাস বলি তাহলে পুরোটা আসবে এই কেন্দ্র থেকে কিন্তু এদিকেও তাই। এই পুরোটার দৈর্ঘ্য কিন্তু হলো ব্যাসার্ধ, সরি ব্যাস। অর্থাৎ ব্যাসার্ধকে যদি আমি ২ দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি ব্যাস পেয়ে যাব, তাই তো? তাহলে চলো দেখে নেই এবার পৃথিবীর যে স্তরবিন্যাস, সেই স্তরবিন্যাসের ৩টি ভাগ কথা বললাম আমি, সেই ৩টি ভাগ কি কি? দেখো একেবারে কিন্তু উপরে আছে ভূত্বক। ভূত্বক অর্থাৎ যেখানে আমি, তুমি, সমগ্র জীবজগৎ, পশু পাখি, উদ্ভিদ যে বসবাস করছি সেটা কিন্তু এই ভূত্বকের উপরে, তাই না? আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করছি, তাই তো? তাহলে এই ভূত্বক হলো একটা স্তর। দ্বিতীয় স্তর হলো ভূত্বকের ঠিক নিচে থাকে কিন্তু গুরুমণ্ডল। দেখো এটা হলো ভূত্বক, এই স্তরে এটা হলো কিন্তু গুরুমণ্ডল, ঠিক আছে? এবং এই যে গুরুমণ্ডলের পরে একেবারে নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল। দেখো এই যে ভাগটা, এই ভাগটা কিন্তু হলো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়, কি জানো? এক হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল যেটা বাইরের অংশ, এবং এক হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ যেটা কেন্দ্রের একদম কাছাকাছি অবস্থান করছে। দেখো এই অংশটা কেন্দ্রের কাছাকাছি অবস্থান করছে, তাই এর নাম অন্তঃকেন্দ্রমণ্ডল, এবং এই অংশটা কিন্তু বাইরের দিকে অবস্থান করছে, তাই একে কি বলা হচ্ছে? বহিঃকেন্দ্রমণ্ডল। আমরা স্টুডেন্ট ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল এই তিনটি নিয়ে এবার এক একটি করে আলোচনায় আসবো। তাহলে প্রথমে আমরা কি জানবো? ভূত্বক সম্পর্কে, তারপরে জানবো গুরুমণ্ডল এবং তারপরে জানবো কেন্দ্রমণ্ডল সম্পর্কে। তাহলে চলো ভূত্বক সম্পর্কে আমরা জেনে নেই। ভূত্বক, দেখো প্রথমে আমাদের জানতে হবে ভূত্বক সম্পর্কে। দেখো এই ছবিটা তোমরা বুঝতে পারবে এটি পৃথিবীর একেবারে যে বাইরের স্তর, এটাই হচ্ছে ভূত্বক। অর্থাৎ যেখানে আমরা মানুষজন, জীবজন্তু, উদ্ভিদ সকলে বাস করছি সেটাই হলো ভূত্বক, তাই তো? আচ্ছা, কাটা আপেলের খোসার সঙ্গে কিন্তু পৃথিবীর সবচেয়ে উপরের স্তর ভূত্বকের তুলনা করা যেতে পারে। কাটা আপেলের যে খোসা থাকে জানো, সেই খোসার সাথে কিন্তু এই ভূত্বকের তুলনা করা যেত কিভাবে? দেখো একটা আপেলের তুলনায় যেমন তার খোসাটা একদম পাতলা হয়, ঠিক তেমনি পুরো পৃথিবীর তুলনায় কিন্তু এই ভূত্বকটা একদম পাতলা স্তর। দেখো এখানে ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা একটা কাটা আপেল। দেখো এই আপেলের খোসার মতোই কিন্তু পৃথিবীর বাইরের যে অংশটা ঠিক সেরকম ছোট এবং পাতলা স্তর দিয়ে ঢাকা থাকে, আর তার উপরে আমরা বসবাস করছি। তাহলে এটা কিন্তু আমরা আপেলের যে খোসা তার সাথে তুলনা করতে পারি ভূত্বকে। পৃথিবীর সবথেকে বাইরের এই স্তর অত্যন্ত পাতলা। ভূত্বকের শিলা, নানা খনিজ পদার্থে কিন্তু সমৃদ্ধ এই ভূত্বক। এবারে ভূত্বকের একেবারে উপরে কি আছে জানো? ভূত্বকের একেবারে উপরে আছে মাটি, যার উপরে কিন্তু আমরা বসবাস করছি। সবার উপরে মাটি আছে, তাই না? এরপর মাটির নিচে খনিজ পদার্থও পাওয়া যায়, সেগুলোও কিন্তু ভূত্বকের মধ্যেই পড়ছে। আচ্ছা, এর বেশিরভাগ অংশ জুড়ে আছে কিন্তু অক্সিজেন। তাহলে এই অক্সিজেন কিন্তু ভূত্বকের প্রধান উপাদান। তাহলে তোমরা কি মনে রাখবে যে ভূত্বকের প্রধান উপাদান কি? অক্সিজেন। বায়ুমণ্ডলের চেয়ে অনেক বেশি অক্সিজেন কিন্তু ভূত্বকের সঙ্গে নানা রাসায়নিক অবস্থায় মিশে আছে। তাহলে কি বায়ুমণ্ডলে তো অক্সিজেন থাকে আমরা জানি, এবং এই অক্সিজেনটা কিন্তু বায়ুমণ্ডল ছাড়াও পৃথিবীর যে ভূত্বক তার সঙ্গে নানা রাসায়নিক অবস্থায় কিন্তু মিশে অবস্থান করছে। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন। তাহলে তোমরা কি মনে রাখবে যে ভূত্বকের প্রধান উপাদান কিন্তু হলো অক্সিজেন, এবং ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কিন্তু হলো সিলিকন। তাহলে তোমরা ছবিটা দেখেছো, নিশ্চয়ই বুঝতে পারছো আপেলের খোসার মতোই কিন্তু পৃথিবীর স্তরটা, তাই তো? বাইরের স্তরটাই কিন্তু ভূত্বক। আচ্ছা,
এরপরে আমাদের জানতে হবে স্টুডেন্ট সীমা ও শিয়াল কি। দেখো, মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিমি এবং মহাদেশের নিচে গড়ে 60 কিমি গভীর, এবং এর যে গড় গভীরতা সেটা কিন্তু প্রায় 30 কিমি। আচ্ছা, মহাসাগর মানে সমুদ্র, মহাসাগর তোমরা বুঝতেই পারছো, তার নিচে গড়ে 5 কিমি, এবং মহাদেশ মানে যেখানে স্থলভাগ সেখানে কিন্তু গড়ে 60 কিমি। এই মাটিটা কিন্তু বা ভূত্বকটা কিন্তু পুরু, অর্থাৎ মোটা। দেখো এই ছবিটা, এটা কিন্তু মহাসাগরের নিচের ভূত্বক, এবং এই যে শিয়াল দেখতে পাচ্ছ, শিয়াল সীমা, এ দুটো আমি আসবো আস্তে আস্তে। এটা কিন্তু মহাদেশীয় ভূত্বক। তাহলে ভূত্বক কিন্তু দুই রকম হচ্ছে, এক মহাদেশীয় আর এক মহাসাগরীয়। এটাও কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। প্রথমে আমরা আসবো সীমা সম্পর্কে। দেখো, শিয়াল আর সীমা, সীমা কিন্তু মহাসাগরের নিচে থাকে। তোমরা খুব ভালো করে মনে রাখবে, সীমা থাকে মহাসাগরের নিচে আর শিয়াল থাকে মহাদেশের নিচে। তাহলে সীমা কাকে বলে দেখি চলো। মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটি কিন্তু হলো সীমা। দেখো, সিলিকনের এসআই এবং ম্যাগনেসিয়ামের এমজি, এই দুটো একসাথে মিলিয়ে কিন্তু আসছে দেখো এসআইএমএ, অর্থাৎ সীমা, তাই না? তাহলে তোমরা কি মনে রাখবে? মনে রাখবে যে মহাসাগরের নিচে প্রধানত যে স্তরটি লক্ষ্য করা যায় সেটি হলো সীমা। পরীক্ষায় কিন্তু এটা খুব আসে যে সীমা স্তরটি কার নিচে লক্ষ্য করা যায়। তোমরা কি বলবে? মহাসাগরের নিচে। এবারে এই সীমার যদি কিছু আমি বৈশিষ্ট্য বলি, দেখো এই স্তর কিন্তু তুলনায় ভারী, প্রধানত ব্যাসল্ট জাতীয় যে আগ্নেয় শিলা রয়েছে সেই আগ্নেয় শিলায় কিন্তু গঠিত। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম আবিষ্কৃত শিলা বা প্রাথমিক শিলা বলা হয়, কারণ এই শিলা কিন্তু প্রথম সৃষ্টি হয়েছে। এর তুলনায় পাললিক শিলা বা যে রূপান্তরিত শিলা সেটা অনেক পরে এসেছে, আগ্নেয় শিলা সবার আগে এসেছে। তাই এই আগ্নেয় শিলায়, ব্যাসল্ট জাতীয় শিলায় কিন্তু এই সীমা স্তরটি অবস্থান করছে। আচ্ছা, এবারে এই সীমা স্তরের যদি আমি ঘনত্বের কথা বলি, এই সীমা স্তরের ঘনত্ব কিন্তু হলো 2.9 গ্রাম ঘন সেমি। এটাও কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। এরপরে দেখো শিয়াল স্তর। দেখো, আমরা একটু আগে কি দেখলাম, যে মহাদেশের নিচে থাকছে শিয়াল আর মহাসাগরের নিচে থাকছে সীমা। দেখো এই যে সীমা আমরা পড়লাম এক্ষুনি, এটা কিন্তু মহাসাগরের নিচে অবস্থান করছে। এর উপরে অবস্থান করছে কিন্তু শিয়াল, সেটি কিন্তু আবার মহাদেশের নিচে অবস্থান করছে। তাহলে মহাদেশের নিচে প্রধানত সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এই দুটি নিয়ে যে তৈরি হচ্ছে ভূত্বকের উপরিস্তরটি, সেটাকে আমরা কি বলবো? শিয়াল। তাহলে শিয়াল কি কি উপাদান নিয়ে গঠিত স্টুডেন্ট? শিয়াল কিন্তু সিলিকন আর অ্যালুমিনিয়াম। দেখো, সিলিকনের এসআই এবং অ্যালুমিনিয়ামের এআই, এই দুটো নিয়ে কিন্তু তৈরি হচ্ছে এসআই এএল, ঠিক আছে, সিয়াল। তাহলে তোমরা এটা বোঝার সুবিধার্থে মনে রাখবে, শিয়াল এসআইএল অর্থাৎ এসআই তে সিলিকন এবং এএল এ অ্যালুমিনিয়াম, তাই তো? আচ্ছা, আর সীমা এসআই তে সিলিকন এবং এম এ তে ম্যাগনেসিয়াম। এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। আর এটাও কিন্তু মনে রাখবে, শিয়াল স্তর কিন্তু মহাদেশের নিচে এবং শিয়াল স্তর কিন্তু মহাসাগরের নিচে অবস্থান করছে। এবারে এই শিয়াল স্তরের কিছু বৈশিষ্ট্য দেখো। গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা এই স্তর গঠন করেছে। তাহলে আমরা সীমাটা কি পড়েছিলাম? সীমাটা পড়েছিলাম কিন্তু ব্যাসাল্ট জাতীয় আগ্নেয় শিলা, আর এটা কিন্তু আগ্নেয় শিলার আরেকটা যে ভাগ গ্রানাইট, এই গ্রানাইট শিলায় কিন্তু সীমা স্তরটি গঠন করেছে। এরপরে এই স্তর সীমার চেয়ে হালকা এবং একটানা নয়। সীমা স্তরটা কিন্তু একটা, দেখো একটানা রয়েছে, ছবিতে দেখলে তোমরা বুঝতে পারবে, এই যে সীমা স্তরটা, এটা দেখো একটানা রয়েছে, কিন্তু সে তুলনায় এই যে শিয়াল স্তরটি একটানা নয়, ঠিক আছে? এবারে সমুদ্রের নিচে কিন্তু এই স্তর অনুপস্থিত। এই যে শিয়াল স্তরটি, এটি কিন্তু সমুদ্রের নিচে লক্ষ্য করা যায় না। অপরদিকে ব্যাসাল্ট জাতীয় যে সীমা স্তর, সেটা কিন্তু সমুদ্রের নিচে লক্ষ্য করা যায়। দেখতে পাচ্ছ এই যে সমুদ্রের নিচে অবস্থান করছে। আচ্ছা, এরপরে দেখো, সীমা বা মহাসাগরীয় ভূত্বকের উপরে শিয়াল অবস্থান করে। এটা মনে রাখবে যে শিয়াল কিন্তু সীমার উপরে অবস্থান করছে, অর্থাৎ মহাদেশের যে স্তরটা সেটা কিন্তু মহাসাগরের উপরে অবস্থান করছে। তাহলে এই হলো শিয়াল এবং সীমার কিছু কিছু বৈশিষ্ট্য। তোমাদের কিন্তু পরীক্ষায় শিয়াল ও সীমার পার্থক্য আসতে পারে।
পার্থক্য আসলে তোমরা কি লিখবে? লিখবে সীমা মহাসাগরীয় স্তরে লক্ষ্য করা যায়, আর শিয়াল মহাদেশের নিচে অবস্থান করে। হয়ে গেল একটা। আরো একটা বলবে যে সীমা ব্যাসাল্ট জাতীয় আগ্নেয় শিলায় গঠিত, অপরদিকে শিয়াল কিন্তু হলো গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলায়। সীমা যে স্তরটি সেটি কিন্তু ভারী, অপরদিকে এই যে শিয়াল স্তরটি সেটি কিন্তু অপেক্ষাকৃত হালকা। সমুদ্রের নিচে অবস্থান করে সীমা, আর স্থলভাগের নিচে অবস্থান করে শিয়াল। তাহলে অনেকগুলোই পার্থক্য হয়ে গেল, 4টে পার্থক্য হয়ে গেল। এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, শিয়াল ও সীমা কাকে বলে। আচ্ছা, এরপরে আমরা দেখবো স্টুডেন্ট বিযুক্তি রেখা। দেখো এই যে পৃথিবীর নিজের স্তরবিন্যাস, সেটা ভূত্বক হতে পারে, কেন্দ্রমণ্ডল হতে পারে, গুরুমণ্ডল হতে পারে। এই যে ভাগগুলো, এই ভাগগুলো যে রেখার দ্বারা করা হয়েছে না, সেই রেখাগুলোকে কি বলা হয় জানো? বিযুক্তি রেখা। দেখো ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গ গতিবেগ পরিবর্তিত হয়, সেখানটাকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা। তাহলে বিযুক্তি রেখা কিভাবে পরিমাপ করা হয়েছে বা কিভাবে টানা হয়েছে? যেখানে ভূমিকম্পের তরঙ্গ যে গতিবেগ সেটা পরিবর্তন হচ্ছে, সেইখানেই কিন্তু বিযুক্তি রেখা টানা হয়েছে। তাহলে তোমাদের মনে আসতেই পারে যে ভূত্বক এবং যে কেন্দ্রমণ্ডল বা ভূত্বক বা গুরুমণ্ডল, এর মাঝখানে যে রেখাটা রয়েছে সেই রেখা নাম কি, তাই তো? বা কিভাবে তৈরি করা হয়েছে? এটা তৈরি করা হয়েছে এই ভূমিকম্পের তরঙ্গের যে পরিবর্তন হচ্ছে সেটাকে লক্ষ্য রেখে। তাহলে বিযুক্তি রেখার দ্বারাই কিন্তু দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে কিন্তু ভাগ করা হচ্ছে। তাহলে বিযুক্তি রেখার দ্বারা দুটি ভিন্ন উপাদান এবং স্তরকে ভাগ করা হচ্ছে। যেমন শিয়াল এবং সীমা তোমরা এক্ষুনি পড়লে, এই শিয়াল এবং সীমা দুটি ভিন্ন উপাদান তো, একটা গ্রানাইট একটা ব্যাসাল্ট দিয়ে তৈরি, একটা হালকা একটা ভারী, নিশ্চয়ই দুটো ভিন্ন অবস্থায় অবস্থান করছে। ফলে এস মাঝখানেও কিন্তু যে রেখাটা টানা হয়েছে সেটাও কিন্তু একটি বিযুক্তি রেখা। তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে শিয়াল এবং সীমাস্তরের মাঝখানে যে বিযুক্তি রেখাটা অবস্থান করছে তাকে কিন্তু বলা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। তাহলে শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থান করছে? ভেরি গুড, কনরাড বিযুক্তি রেখা। দেখো তোমরা চিত্রটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। ভূত্বক কিন্তু সামান্য এইটুকু অংশ নিয়ে গঠিত। দেখো এই যে ভূত্বক, এই ভূত্বকের মধ্যে শিয়াল আবার সীমা দুটি স্তর রয়েছে। এই স্তর দুটির মাঝখানে একটা দাগ টানা হয়েছে, দেখো এই যে দাগটা, এর নাম কি? কনরাড বিযুক্তি রেখা। আবার ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে দেখো একটা দাগ রয়েছে, এটা হলো কি? মোহ বিযুক্তি রেখা বা মোহরভিষিক বিযুক্তি রেখা। এটা আমরা আস্তে আস্তে পরে পড়বো, যখন গুরুমণ্ডলটা সম্পর্কে জানবো তখন কিন্তু এই ভাগ সম্পর্কে আমরা পড়বো। তাহলে বিযুক্তি রেখা কি, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে ভূকম্পের যে তরঙ্গ তার পরিবর্তন হচ্ছে যেখানে, সেখানেই কিন্তু বিযুক্তি রেখা টানা হচ্ছে। ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল যে ভাগগুলো করা হয়েছে, কিভাবে ভাগ করা হয়েছে? এই বিযুক্তি রেখার মাধ্যমে কিন্তু ভাগগুলো করা হয়েছে। তাহলে শিয়াল ও সীমা মাঝে কিন্তু রয়েছে কনরাড বিযুক্তি রেখা। এর পরে স্টুডেন্ট যে দ্বিতীয় ভাগটি বা দ্বিতীয় স্তরটি সেটি কিন্তু হলো গুরুমণ্ডল। দেখো তোমরা ছবিতে এই যে পৃথিবী রয়েছে, পৃথিবীর উপর স্তরটা তাহলে কি হলো? ভেরি গুড, ভূত্বক। ভূত্বকের পরে এই যে দ্বিতীয় স্তরটি, এই অংশটা কিন্তু হচ্ছে, দেখো ছবিতে তোমরা দেখলে বুঝতে পারবে, এই অংশটাকে কিন্তু বলা হচ্ছে গুরুমণ্ডল। ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত যে ঘনত্বযুক্ত স্তর, সেটাকে কিন্তু আমরা বলবো গুরুমণ্ডল। দেখো স্টুডেন্ট, আমরা কিন্তু প্রথমেই জেনেছিলাম যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব কত? 6370 কিমি, অর্থাৎ পৃথিবীর এটি কিন্তু ব্যাসার্ধ, তাই না? দেখো এটা কিন্তু হলো পৃথিবীর কেন্দ্র, অর্থাৎ এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে এই কেন্দ্রের দূরত্ব কিন্তু হলো 3670 কিমি। এবং এর মধ্যে 0 থেকে 60 কিমি হলো কি? আগেই পড়লাম আমরা ভূত্বক, এইটুকু অংশ 60 কিমি কিন্তু হলো ভূত্বক। এবং এই এর পরে যে স্তরটি
সেটা কত অবধি? দেখো, প্রায় 2900 কিমি পর্যন্ত যে ঘনত্বযুক্ত স্তর, সেটাকে আমরা কি বলবো? গুরুমণ্ডল। তাহলে এখান থেকে যে এই অবধি দেখো 2900 লেখা রয়েছে এখানে, এই অবধি যে স্তরটি, সেই স্তরটিকে আমরা কি বলবো? গুরুমণ্ডল। অর্থাৎ এখান থেকে এই যে গুরুমণ্ডল, এই অবধি যে স্তর, সেটাকে আমরা কি বলবো? গুরুমণ্ডল। এবারে এই গুরুমণ্ডল স্তরে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমে জানবো, দেখো, এই স্তরের উষ্ণতা 2000 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা বুঝতে পারছো, উষ্ণতা অর্থাৎ তাপমাত্রা কিন্তু 2000 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। এত গভীরে কি যাওয়া আমাদের পক্ষে কোনোদিনও সম্ভব? সম্ভব নয়, তাই না? আচ্ছা, দেখো, পদার্থের ঘনত্ব কিন্তু এখানে 3.3 থেকে 5.6 গ্রাম ঘন সেমি। এরপরে দেখো, এই স্তরে এই যে প্রধান প্রধান উপাদানগুলি, সেই উপাদানগুলি কি কি? দেখো, লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন হলো এই স্তরের প্রধান উপাদান। তাহলে এই যে গুরুমণ্ডলের ঘনত্ব বললাম আমি, সেটি যে পদার্থের ঘনত্ব, সেটি কিন্তু হলো 3.4 থেকে 5.6 গ্রাম ঘনসেমি। আর প্রধান প্রধান উপাদান যদি আমি বলি, তাহলে সেগুলি কি হবে? লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম আর ক্রোমিয়াম। ঠিক আছে? এবারে আমরা একটু আগে যে বিযুক্তি রেখা পড়েছিলাম স্টুডেন্ট, সেই বিযুক্তি রেখার মধ্যে দেখতে গেলে ভূত্বক আর এই যে গুরুমণ্ডল এর মাঝখানে, অর্থাৎ যে রেখাটা দ্বারা এদের ভাগ করা হয়েছে, সেই রেখাটার নাম কিন্তু হলো মোহরভিষিক বিযুক্তি রেখা। খুব ভালো করে কিন্তু তোমরা মুখস্থ করবে। তাহলে কোন রেখা দ্বারা বা কোন বিযুক্তি রেখা দ্বারা ভূত্বক এবং গুরুমণ্ডল এদের ভাগ করা হয়েছে? তো তোমার উত্তর কি হবে? মোহরভিষিক বিযুক্তি রেখা। ঠিক আছে? দেখো, এরপরে এই যে গুরুমণ্ডল সম্পর্কে জানলাম আমরা, এই গুরুমণ্ডলকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? এক, প্রোপেসিমা, আর দুই কিন্তু হলো নেপেসিমা। দেখো তোমরা ছবিতে, এখান থেকে এতটা কিন্তু গুরুমণ্ডল, তাই তো? এই গুরুমণ্ডল দেখো দুটি ভাগ রয়েছে, মাঝখানে কিন্তু একটা রেখা রয়েছে, এই যে রেখা, তাই তো? আর 2900 অব্দি কি গুরুমণ্ডল, 60 কিমি থেকে। তাহলে এই যে মাঝখানে ভাগ করা হয়েছে, এই ভাগটা একটা অংশ হচ্ছে নিপেসিমা, নিচের অংশটি, আর উপরের অংশটি কি হলো? ক্রোপেসিমা। তাহলে চলো দেখে ফেলি ক্রোপেসিমা আর নিপেসিমা কাকে বলে। গুরুমণ্ডলে 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে কি কি আছে? উপাদানগুলো ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম এর প্রাধান্য লক্ষ্য করা যায়। আর এই স্তরটি কিন্তু হলো ক্রোপেসিমা। দেখো, নামটাও কিন্তু ইন্টারেস্টিং। ক্রোমিয়ামের সিআর, লোহার এফি, সিলিকনের এসআই এবং ম্যাগনেসিয়ামের এমএ, এই চারটি যখন আমি একসাথে যুক্ত করছি, তখন দেখো আসছে ক্রোপেসিমা। এইভাবে কিন্তু তোমরাও এটাকে মনে রাখতে পারো, যে প্রধান প্রধান যে উপাদানগুলি ক্রোপেসিমার, সেগুলোকে যুক্ত করেই কিন্তু প্রথম দুটো অক্ষর যুক্ত করে কিন্তু ক্রোপেসিমা নামটি আসছে। এবং এটি কিন্তু গুরুমণ্ডলের স্তর, গুরুমণ্ডলের যে দুটি ভাগ, তার উপরের স্তর হচ্ছে ক্রোপেসিমা এবং নিচের স্তর হচ্ছে কিন্তু নিফেসিমা। দেখো তোমরা ছবিতে, এই যে অংশটা, এখান থেকে এই যে এই অংশটা, এইটুকু অংশ কিন্তু 30 থেকে 700 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। আর আমরা কি জানি, যে গুরুমণ্ডল কিন্তু 60 থেকে কত কিলোমিটার? 2900 কিমি পর্যন্ত বিস্তৃত। তাহলে এই যে 700 কিমি অব্দি শেষ হচ্ছে ক্রোপেসিমা, এই 700-র পর থেকে যে 2900 কিমি পর্যন্ত স্তর কিন্তুই হলো নেপেসিমা স্তর। আর এই নেপেসিমা স্তর নিকেল, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়ামের আধিক্য লক্ষ্য করা যায়। দেখো, নিকেলের এনআই, লোহার এফই, সিলিকনের এসআই আর ম্যাগনেসিয়ামের এমজি, এই চারটিকে একসাথে করে কিন্তু আসছে নিফেসিমা। অর্থাৎ ক্রোফেসিমা আর নিফেসিমা, এই দুটো স্তর কিন্তু এই উপাদান নিয়ে যুক্ত। তাহলে ক্রোপেসিমায় কিন্তু নিকেল নেই, আর এদিকে কিন্তু নিপেসিমায় নিকেল রয়েছে। ঠিক আছে? এই দুটি কিন্তু এর পার্থক্য। এবারে এই যে ক্রোপেসিমা আর নিপেসিমা, এই যে দেখো, এই যে ক্রোপেসিমা আর নিপেসিমা, এই যে মাঝখানে দাগটা, এই যে ভাগ হয়েছে, এই ভাগটা হচ্ছে নিশ্চয়ই একটা বিযুক্তি রেখা দ্বারা, তাই তো? এটাই তো আমরা পড়ে আসছি এতক্ষণ, যে
বিযুক্ত রেখার দ্বারা দুটি স্তরের ভাগ করা হয়েছে, তাই না? দুটি ভিন্ন উপাদানের ঘনত্বযুক্ত বস্তুকে ভাগ করা হয়েছে। তাহলে এই যে ক্রোপেসীমা আর নিপেসীমা দুটি ভাগ রয়েছে, এদের মাঝখানে যে বিযুক্তি রেখাটা রয়েছে তার নাম কিন্তু হলো রেপিত্তি বিযুক্তি রেখা। খুব ভালো করে মনে রাখবে তোমরা যে ক্রোপেসীমা এবং নেপিসীমার মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থান করছে। তাহলে তোমরা কি উত্তর দেবে? তোমাদের উত্তর কিন্তু হবে রেপিত্তি বিযুক্তি রেখা। দেখো, এই যে গুরুমণ্ডল সম্পর্কে আমরা জানলাম, গুরুমণ্ডলের কয়টি ভাগ স্টুডেন্ট? দুটি ভাগ। কি কি? একটি ক্রোপেসীমা আর একটি হলো নিপেসীমা, তাই তো? ভেরি গুড। এই যে গুরুমণ্ডলের ভাগ দুটো পড়লাম, এই ভাগ দুটো কিন্তু ভূত্বকের নিচে অবস্থান করছে, তাই তো? ভূত্বক একদম উপরে যে পাতলা স্তর সেটি, এবং এর পরে কি রয়েছে? গুরুমণ্ডল। আর গুরুমণ্ডলের পরে যে স্তরটা এবার আমরা আলোচনা করব সেটা কিন্তু হলো কেন্দ্রমণ্ডল। তার আগে কিন্তু আমাদের জানতে হবে অ্যাস্তনোস্ফিয়ার স্তর একটা জিনিস রয়েছে, সেই অ্যাস্তনোস্ফিয়ার স্তরটি কি? দেখো এই যে লেখা রয়েছে অ্যাস্তনোস্ফিয়ার স্তর। এই অ্যাস্তনোস্ফিয়ার স্তরটা কি সেটা আমাদের কিন্তু একটু জানতে হবে। চলো সেটা আমরা জেনে নিই। অ্যাস্তনোস্ফিয়ার স্তর, দেখো শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশবিশেষ যে স্তরটি হলো সেটা কিন্তু হলো অ্যাস্তনোস্ফিয়ার স্তর। দেখো ভূত্বকের সাথে সাথেই রয়েছে শিলামণ্ডল, সেই শিলামণ্ডল আর এই যে গুরুমণ্ডল এর মাঝখানে যে অংশটি হলো সেটি কিন্তু হলো অ্যাস্তনোস্ফিয়ার স্তর। অ্যাস্তনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ, যার অর্থ কি জানো? যার অর্থ হলো কিন্তু দুর্বল স্তর। এই স্তরে পদার্থগুলো গলিত ও নরম অবস্থায় থাকে। আচ্ছা, অত্যাধিক তাপ ও চাপে এখানকার শিলা সান্দ্র অবস্থায় থাকে। পিচ গললে বা খেজুরের রস জাল দিলে যেমন গুড় বা আঠা আঠালো হয়ে যায়, ঠিক তেমনই কিন্তু এই অ্যাস্তনোস্ফিয়ারের স্তরে পদার্থগুলো অবস্থান করে। দেখো তোমরা চিত্রটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। এই যে স্তর, এই স্তরটা কিন্তু হলো অ্যাস্তনোস্ফিয়ার স্তর। ঠিক আছে? যে স্তরটি দেখো ভূপৃষ্ঠের ঠিক পরে এবং গুরুমণ্ডলের ঠিক উপরে বসবাস বা অবস্থান করছে, তাই তো? এই অ্যাস্তনোস্ফিয়ার স্তর হচ্ছে গ্রিক শব্দ, যার অর্থ হলো কিন্তু দুর্বল। দেখো এই যে অংশটা এটা কিন্তু নরম এবং গলিত অবস্থায় অবস্থান করে। এবং কেমন? দেখো আঠা বা গুড় জাল দিলে যেরকম রস, খেজুরের রস যেরকম হয়, তরল অবস্থা থাকে না, ঠিক সেরকম ভাবে কিন্তু এখানকার পদার্থগুলো অবস্থান করছে। দেখো এরপরে ভূগর্ভে তাপে পদার্থগুলো উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায়। দেখো এই নিচে ভূগর্ভ রয়েছে, ভূগর্ভের কিন্তু প্রচন্ড তাপ রয়েছে, সেই তাপে কিন্তু যেহেতু এগুলো গলিত অবস্থায় থাকে সেগুলো দেখো ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। আবার কি হচ্ছে, উপরের দিকে উঠে কিন্তু এটা প্রভাবিত হচ্ছে। কেমন ভাবে? আনুভূমিক ভাবে। অর্থাৎ এইভাবে কিন্তু এটি প্রভাবিত হচ্ছে, এরকম ভাবে কিন্তু প্রবাহিত হচ্ছে, উল্লম্বভাবে নয় কিন্তু, হ্যাঁ, আনুভূমিকভাবে প্রভাবিত হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ারের যে স্তরটি সেটি। আবার কি হয় দেখো, উপরের যে অপেক্ষাকৃত ঠান্ডা ও ভারী পদার্থ সেটিও কিন্তু নিচের দিকে নেমে আসে। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। তাহলে কি জানলাম আমরা? জানলাম যে ভূগর্ভে যে তাপ, তার ফলে উপরের দিকে কিন্তু উঠে আসে পদার্থগুলো, এবং ভূগর্ভের উপরে অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে যেখানে ঠান্ডা এবং ভারী পদার্থগুলি রয়েছে সেগুলোও কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাকে বলো, এই অ্যাস্তনোস্ফিয়ার স্তরের অর্থ কি? ভেরি গুড, দুর্বল স্তর, তাই তো? আচ্ছা, এই স্তর কি ধরনের শব্দ বা কোথা থেকে এই শব্দটা প্রথম এসছে? গ্রিক শব্দ। আচ্ছা, এরপরে আমরা কিন্তু এই তৃতীয় ভাগটি ভূ অভ্যন্তর ভাগের কি কেন্দ্রমণ্ডল, সেই কেন্দ্রমণ্ডল সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। কেন্দ্রমণ্ডল, দেখো ভূত্বক এবং গুরুমণ্ডলের যে পরবর্তী স্তর এবং যে স্তরটি কিন্তু পৃথিবীর কেন্দ্রকে বেষ্টন করে রয়েছে তাকে আমরা কি বলবো? কেন্দ্রমণ্ডল। তাহলে কি জানলাম? ভূত্বক এবং গুরুমণ্ডলের পরবর্তী যে স্তর, যেটি পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে রয়েছে, তাকে আমরা বলবো কেন্দ্রমণ্ডল। ছবিটা দেখো, তোমরা বুঝতে পারবে এই মাঝখানের যে অংশটা দেখো, এই অংশটা কিন্তু হচ্ছে কেন্দ্রমণ্ডল।
যদি কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য বলি, এই স্তরটি প্রায় ৩৫০০ কিমি কিন্তু পুরু, অর্থাৎ যথেষ্ট পুরু। পুরু মানে কি? মোটা, তাই তো? ৩৫০০ কিমি পুরু, অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে কিন্তু এই স্তর গঠিত, তাই একে কি বলা হয়? নিফে। নিকেলের নিআই আর লোহার এফি, এই দুটো যোগ করে কিন্তু হচ্ছে নিফে। তোমরা আগেই জেনেছো যে মাধ্যাকর্ষণ শক্তির ফলে যে ভারী বস্তুগুলো সেগুলো কিন্তু পৃথিবীর কেন্দ্রে চলে গেছে, কেন্দ্রে চারিদিকে অবস্থান করছে। তাহলে লোহা নিকেল এগুলো তো ভারী বস্তু, তাহলে এগুলো কিন্তু কেন্দ্রে চলে গিয়ে অবস্থান করছে। এর গড় তাপমাত্রা প্রায় ৫০০০ ডিগ্রি সেলসিয়াস, এবং এই স্তরের যদি গড় ঘনত্ব বলি, সেটা ৯.১ থেকে ১৩.১ গ্রাম ঘন সেমি। তাহলে তোমরা বুঝতে পারলে যে কেন্দ্রমণ্ডলে কিন্তু নিকেল আর লোহা দ্বারা সমৃদ্ধ, এবং গড় তাপমাত্রা কিন্তু অনেকটা ৫০০০ ডিগ্রি। বুঝতে পারছো কত তাপমাত্রা? আচ্ছা, এবারে এই যে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল, এই দুটিকে ভাগ করেছে কোন বিযুক্তি রেখা, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। সেহেতু তোমরা মনে রাখবে, দেখো এই যে ভাগ রেখাটা, এখান থেকে এইটুকু কি গুরুমণ্ডল, আর এরপর থেকে এটা কি কেন্দ্রমণ্ডল, তাই তো? তাহলে কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলকে ভাগ করেছে যে রেখাটা, সেটা হলো কিন্তু গুটেনবার্গ বিযুক্তি রেখা। আবার আহ, গুরুমণ্ডল আর ভূত্বককে ভাগ করেছে কে, কোন রেখা বলতো? মোহরবেশিক বিযুক্ত রেখা। ভেরি গুড। এরপরে দেখো স্টুডেন্ট, এই যে আমরা কেন্দ্রমণ্ডল পড়লাম, এই কেন্দ্রমণ্ডলকে বিজ্ঞানীরা কিন্তু আবার দুটি ভাগে ভাগ করেছে। কয় ভাগে? দুটি ভাগে। কি কি? অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল। দেখো তোমরা ছবিতে দেখলেই বুঝতে পারবে, এটা পৃথিবীর কেন্দ্র, তাই তো? আর টোটাল এই অংশটা কিন্তু হলো কি? কেন্দ্রমণ্ডল। দেখো মাঝখানে একটা ভাগ রয়েছে, যেটা অন্তঃকেন্দ্রমণ্ডল, সেটা কিন্তু একেবারে পৃথিবীর কেন্দ্রে অবস্থান করছে, ভিতরের দিকে। আর বহিঃকেন্দ্রমণ্ডল কোনটা? এই যে বাইরের অংশটা, দেখো এই যে বাইরের এইটুকু অংশটা কিন্তু বহিঃকেন্দ্রমণ্ডল, এখানে লেখা রয়েছে। এবং এই যে ভিতরের অংশটা, এই অংশটা কিন্তু হলো অন্তঃকেন্দ্রমণ্ডল। প্রথমে আমরা এই অন্তঃকেন্দ্রমণ্ডল সম্পর্কে জানব। দেখো, এই স্তর পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে, যেটা আমি একটু আগেই তোমাদের বললাম। এবং এই স্তরে যদি গভীরতা বলি, সেটা কিন্তু হলো ৫১০০ কিমি থেকে ৬৩৭০ কিমি। অর্থাৎ পৃথিবীর একেবারে যে কেন্দ্র, সেটা কত? ৬৩৭০ কিমি। আর এখান থেকে এই যে ভাগ রয়েছে, সেটা কত? ৫১০০ কিমি। তাহলে এই ৫১০০ থেকে ৬৩৭০ কিমি যে অংশটি, সেটা কিন্তু হলো অন্তঃকেন্দ্রমণ্ডল, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যেটি অবস্থান করছে। এই স্তরের চাপ, তাপ, ঘনত্ব সব থেকে বেশি। তাহলে পরীক্ষায় যদি আসে প্রশ্ন যে পৃথিবীর কোন স্তরে চাপ, তাপ, ঘনত্ব সব থেকে বেশি, তাহলে তোমরা কি বলবে উত্তরে? অন্তঃকেন্দ্রমণ্ডলের কিন্তু চাপ, তাপ, ঘনত্ব সব থেকে বেশি। অত্যাধিক চাপের ফলে পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় থাকে। অর্থাৎ প্রচন্ড চাপের ফলে একটা বস্তু যদি প্রচন্ড আমি চাপ দিই, তাহলে কি হবে? যে জায়গাটা কঠিন হয়ে যাবে না? তেমনি প্রচন্ড চাপের কারণে এই পৃথিবীর কেন্দ্রে যে বস্তুগুলো অবস্থান করছে, সেগুলি কিন্তু কঠিন অবস্থায় অবস্থান করছে। তাহলে তোমরা মনে রাখবে, কেন্দ্রমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় স্টুডেন্ট? ভেরি গুড, দুই ভাগে। কি কি? অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল, তাই তো? আচ্ছা, এরপরে দেখো আমরা বহিঃকেন্দ্রমণ্ডল সম্পর্কে জানবো। বহিঃকেন্দ্রমণ্ডল কোনটা? দেখো এই বাইরের অংশটা, তাই না? এই যে এইটুকু অংশটা বহিঃকেন্দ্রমণ্ডল, যেটি ২৯০০ থেকে ৫১০০ যে কিলোমিটার এই পর্যন্ত কিন্তু বিস্তৃত। তাহলে আমরা কি জানলাম? যে বহিঃকেন্দ্রমণ্ডল ২৯০০ থেকে ৫১০০ পর্যন্ত বিস্তৃত বা পুরু। এর চাপ, তাপ, ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কিছুটা কম। তাহলে সব থেকে বেশি কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডলে। এছাড়া এই অংশের যে চাপ, তাপ, ঘনত্ব, সেটা কিন্তু বহিঃকেন্দ্রমণ্ডলে কিছুটা কম, তাই তো? আচ্ছা, এই স্তরে অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে কিন্তু চলেছে, এখনো কিন্তু আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় থাকা এই লোহা প্রচন্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করছে। লোহা বা চৌম্বক যখন খুব জোরে ঘুরবে, তখন দেখবে এটা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করবে। সেখান থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। তাহলে তোমরা মনে রাখবে যে পৃথিবীর চৌম্বকত্ব কোথা থেকে সৃষ্টি হয়েছে? না,
এই যে বহিঃকেন্দ্রমণ্ডলের যে স্তর বিন্যাস সেটা অর্ধকঠিন অবস্থায় থাকে এবং চারিদিকে পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করার ফলে লোহা প্রচন্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করছে, যার ফলে এই স্থান থেকে কিন্তু তৈরি হচ্ছে কি পৃথিবীর চৌম্বকত্ব। আচ্ছা, এবারে আমরা এই যে অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল পড়লাম, এই দুটি ভাগ করেছে একটা বিযুক্ত রেখা, নিশ্চয়ই, নাহলে ভাগটা হলো কি করে, তাই তো? তাহলে কোন বিযুক্ত রেখা অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে? তোমাদের উত্তর কি হবে? তোমাদের উত্তর হবে স্টুডেন্ট, লেহম্যান বিযুক্ত রেখা কিন্তু পৃথিবীর যে কেন্দ্রমণ্ডলের অন্ত এবং বহিঃকেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে। এই যে ছবি দেখো, এখান থেকে এই অবধি কিন্তু হলো কি কেন্দ্রমণ্ডল, উপরেরটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল, আর এই নিচে এটা কি হলো অন্তঃকেন্দ্রমণ্ডল, তাই তো? আর মাঝখানে যে রেখা দ্বারা এই অন্ত এবং বহিঃকেন্দ্রমণ্ডলকে ভাগ করা হয়েছে সেটা কিন্তু হলো লেহম্যান বিযুক্তি রেখা। তাহলে স্টুডেন্ট, যদি তোমাদের পরীক্ষায় আসে যে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের পার্থক্য লেখো, এটাও কিন্তু আসতে পারে, তোমরা কিন্তু এটাও পড়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কিছু কিছু জিনিস জেনে রাখবো, দেখি কোন জিনিসগুলো। দেখো স্টুডেন্ট, পৃথিবীর অভ্যন্তরে একাধিক পৃথক স্তরে কিন্তু বিভক্ত, তাই তো? অপেক্ষাকৃত ভারী পদার্থগুলি কি নিচের দিকে চলে যাচ্ছে না? কি কি যেমন ভারী পদার্থ বলো তো? আমি বলেছিলাম কিন্তু আগে, ভেরি গুড, লোহা আর নিকেল কিন্তু ভারী, সেটা কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যাচ্ছে এবং কেন্দ্রের দিকে গিয়ে থিতিয়ে পড়ছে। হুম, তুলনায় যে হালকা পদার্থ বা উপাদানগুলি কি কি বলতো? অ্যালুমিনিয়াম, সিলিকন, যে এই যে পদার্থগুলি কিন্তু হালকা হওয়ার জন্য পৃথিবীর বা ভূপৃষ্ঠের কাছাকাছি উঠে আসছে। তাহলে তোমরা মনে রাখবে, ভারী বস্তু নিচে চলে যাচ্ছে এবং হালকা বস্তু কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে ভেসে আসছে, ঠিক আছে? ভূত্বক বা শিলামণ্ডল সম্বন্ধে যতটা জানা গেছে সেই তুলনায় গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল সম্পর্কে কিন্তু বিশেষ কিছু জানা যায়নি। স্বাভাবিক, কারণ গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের গভীরতা অনেক বেশি, সেখানে উষ্ণতাও প্রচুর, 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কি কোনোভাবে যাওয়া সম্ভব? সম্ভব না। সে তুলনায় ভূত্বক 0 থেকে 60 কিমি হওয়ায় সে সম্পর্কে কিছুটা বা শিলা সম্মণ্ডল সম্পর্কে কিছুটা তথ্য আমরা পেয়ে থাকি, তাই তো? সরি। আচ্ছা, এরপরে দেখো, ভূকম্প তরঙ্গের গতিবিধি সম্পর্কে গবেষণা করে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। তাহলে এই যে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আমরা সঠিক ধারণা পাচ্ছি, ধারণা জানতে পারলাম, বা যতক্ষণ এগুলো আলোচনা আমি করলাম, এই যে বিষয়গুলো আমরা জানলাম কিভাবে, এগুলো কিন্তু সবই এই ভূকম্প তরঙ্গর গতিবিধি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা কিন্তু এটি আলোচনা করেছে। এবং শুধু ভূকম্প তরঙ্গ নয়, আগ্নেয়গিরি ও উৎপাত যখন হয়, যে লাভা বাইরে বেরিয়ে আসে, তোমরা সকলেই জানো, তাই তো? এই লাভা কিন্তু বাইরে বেরিয়ে আসলে বিজ্ঞানীরা সেটাও পর্যবেক্ষণ করে কিন্তু লক্ষ্য করেছেন যে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানার চেষ্টা করেছেন, বা কি কি এতক্ষণ আমরা পড়লাম সেগুলো কিন্তু এইভাবেই জানা গেছে। তাহলে স্টুডেন্ট, তোমাদের এই যে পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারটা এইখানে শেষ হলো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, দুটি ক্লাসে কিন্তু আমাদের আমাদের এই পৃথিবীর অন্দরমহলটা শেষ হলো, তাই তো? আচ্ছা, এরপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় খুবই আসে সেগুলো নিয়ে কিন্তু আমি একটু আলোচনা করেছি, সেগুলো একটু মন দিয়ে দেখো। প্রথম প্রশ্ন দেখো স্টুডেন্ট, সীমাস্তরটি কি জাতীয় আগ্নেয়শিলা দ্বারা গঠিত হয়েছে? বলো। একটি ছিল গ্রানাইট, একটা ছিল ব্যাসাল্ট, তাহলে এই সীমাস্তরটি কোন আগ্নেয়শিলায়? ভেরি গুড, ব্যাসাল্ট জাতীয় আগ্নেয়শিলায় কিন্তু সীমাস্তরটি, আর সিয়াল স্তরটা কিন্তু হলো গ্রানাইট জাতীয় আগ্নেয়শিলা দ্বারা গঠিত। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্নটা দেখো, সিয়াল ও সীমা স্তরের মাঝখানে আছে কোন বিযুক্তি রেখা? দেখো, এই যে সিয়াল স্তর এবং সীমা স্তর, সিয়াল হচ্ছে মহাদেশীয় এবং সীমা হচ্ছে মহাসাগরীয়, এই দুটি স্তরকে যে রেখা দ্বারা ভাগ করা হয়েছে সেটা বিযুক্তি রেখা। তাহলে কোন বিযুক্তি রেখা দ্বারা ভাগ হয়েছে? ভেরি গুড, কনরাড বিযুক্তি রেখা দ্বারা সিয়াল ও সীমা স্তরকে ভাগ করা হয়েছে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো, সীমা স্তরে কয়টি উপাদান রয়েছে ও কি কি? দেখো, সীমা স্তরে কিন্তু কয়টি?
দুটি উপাদান কি কি বলতো? শীতে কি? সিলিকন। আর মাতে কি? ম্যাগনেসিয়াম। তাহলে এই যে সীমাস্তর সিলিকন এবং ম্যাগনেসিয়াম এই দুটি উপাদান নিয়ে কিন্তু গঠিত। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কি? বলে ফেলো, খুব সহজ প্রশ্ন। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কিন্তু হলো সিলিকন, তাই তো? আচ্ছা, এবারে আমাকে বলো, গুরুমণ্ডলে যে উপাদানগুলি থাকে সেগুলি কি কি? 5টি উপাদান কিন্তু থাকে গুরুমণ্ডলে, কি কি বলতো? মনে পড়ছে? ভেরি গুড। লোহা আর লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম আর কি? সিলিকন। এই যে 5টা উপাদান, এই 5টা উপাদান নিয়েই কিন্তু গুরুমণ্ডল গঠিত হয়েছে। আচ্ছা, গুরুমণ্ডলে কয়টি স্তর ও কি কি? দেখো, গুরুমণ্ডলে কিন্তু 2টি স্তর, তাই না? এক প্রোফেসিমা আর এক কি? নিফেসিমা, তাই তো? 7 নম্বর প্রশ্ন দেখো স্টুডেন্ট, নিফেসিমা কোন কোন উপাদান দিয়ে তৈরি? দেখো, নিফেসিমা তাহলে কোন কোন উপাদান হচ্ছে? নিতে কি? নিকেল, ফিতে লোহা, এসআইতে কি? সিলিকন, আর এমএতে ম্যাগনেসিয়াম। তাহলে নিফেসিমা কিন্তু লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম এবং সিলিকন এই 4টি উপাদান নিয়ে কিন্তু নিফেসিমা যে স্তরটি সেটা কিন্তু গঠিত। আচ্ছা, এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটা, প্রোফেসিমা ও নিফেসিমা এই দুটি ভাগ তো গুরুমণ্ডলে ভাগ। এই প্রোফেসিমা আর নিফেসিমার মাঝে যে বিযুক্তি রেখাটা আছে সেই বিযুক্তি রেখার নাম কি? যেহেতু প্রোফেসিমা আর নিফেসিমার উপাদানগুলি ভিন্ন, ঘনত্ব ভিন্ন, তাই এটা কিন্তু ভাগ করা হয়েছে। কোন বিযুক্তি রেখার দ্বারা বলতো? বলো। ভেরি গুড। রেপিত্তি বিযুক্তি রেখার দ্বারা কিন্তু প্রোফেসিমা আর নিফেসিমা ভাগ করা হয়েছে। এরপরে 9 নম্বর কোশ্চেন দেখো, কেন্দ্রমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? বলো। কেন্দ্রমণ্ডলকে কিন্তু স্টুডেন্ট দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, কি কি বলতো? ভেরি গুড। এক বহিঃকেন্দ্রমণ্ডল আর 2 অন্তঃকেন্দ্রমণ্ডল, তাই তো? আচ্ছা, এরপরে দেখো, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থান করছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, বলো। মনে পড়ছে? ভেরি গুড। গুটেনবার্গ বিযুক্তি রেখা কিন্তু এই গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে। আচ্ছা, তোমরা বলো তো আমাকে, যে এই কেন্দ্রমণ্ডলের দুটি ভাগ, অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল, এই দুটি কোন বিযুক্তি রেখা দ্বারা ভাগ করা হয়েছে? ভেরি গুড। লেহম্যান বিযুক্তি রেখা দ্বারা কিন্তু এই দুটি অংশকে ভাগ করা হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে স্টুডেন্ট এই যে কোশ্চেনগুলো আমি তৈরি করেছিলাম বা তোমরা উত্তর দিলে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য সবই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে কিন্তু এগুলো মুখস্থ করবে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু তোমাদের এই পর্যন্ত। আশা করি তোমরা সকলে বিষয়টা বুঝতে পেরেছো, ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে আমাকে বললে আমি আবার ক্লাসটা তোমাদের করিয়ে দেবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ক্লাস। থ্যাংক ইউ।